গণতান্ত্রিক অধিকার হরণ করতে চাই না। তাই আজকে এখানে সরকার থেকেই শেখ মুজিবুর রহমানের এখানে যে প্রতিচ্ছবি বা এবং প্রতিকৃতিতে ছবি ফুল দেবে সেখানে তারাই নিষিদ্ধ করেছে। এর সামনেই আমার বাসাটা হবে। এরপরে আগে পিছে কি হয়েছে আমি জানি না, বা অনেকের কাছে খারাপ লাগতে পারে, হতে পারে। এজন্য আমি একজন বিএনপির কর্মী হিসাবে সকলের কাছে ক্ষমা প্রার্থী। আমার আজ কোনো ভুল মাইন্ড হচ্ছে বা প্রধান হচ্ছে তারেক রহমান, উনি বলছে না আমি প্রধান না, এখানে ছাত্র জনতা এবং রাজনৈতিক দল এবং এই আন্দোলনে যারাই ভূমিকা নিয়েছে প্রত্যেকেই একজন মাস্টার মাইন্ড। তাই আমি মনে করতেছি উনি সঠিক কাজটাই মনে হয় করতেছে। আপনারা জানেন বাংলাদেশে একটি পরিবার বা একটি দল বাংলাদেশের সর্বক্ষেত্রে সম্মান দেখিয়েছেন। প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন দেশের দায়িত্ব নেন তিনি সম্মানের সাথে শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করেছেন। 91 সালে যখন তার সহধর্মিণী বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হন, তিনি পবিত্র সংসদে দাঁড়িয়ে হোসেন মোহাম্মদ সোহরাওয়ার্দী, এ কে ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, আতাউল গনি ওসমানী, শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। এবং তারই সুযোগ্য সন্তান তারেক রহমান 2001 সালে যখন রাজনীতিতে ওপেন হন তখন তিনি শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করেছেন। এবং আপনার এখানে আমরা যে 4 জন আছি, এই 4 জন সহ বাংলাদেশের কোনো লোক, কোনো দল, কোনো দলের কর্মী বলতে পারবে না যে জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেব কোনো লোককে কষ্ট দিয়ে কথা বলেছে এবং তিনি ব্যতীত হয়েছে কেউ। এই 17 বছরও আপনাদের চোখের সামনে তারেক রহমান যে কথা বলতেছেন এবং 5ই আগস্টের পরে আমাদেরকে নির্দেশ দিয়েছেন আপনারা ছুটে যান, হিন্দুদেরকে কেউ যেন ক্ষতি না করে, আওয়ামী কোনো পরিবারকে যেন কেউ ক্ষতি না করে, আইন হাতে তুলে নেবেন না, কেউ যদি অপরাধী হয় আপনারা আইনকে জানান, তারা ধরে নেবে। তাই এরকম কথার পরে বাংলাদেশের মানুষের বিশ্বাস হতে হবে যে আমরা আসলে কোনো হিংসাত্মক চাই না। এমনকি আমরা এই 5ই আগস্টের পর কিছু কিছু সময় আমরা বলেছি আইন এবং সরকার যদি কাউকে নিষিদ্ধ করে, কাউকে কিছু করে, সেটা তাদের ব্যাপার। আমরা বলতে পারবো না যে এদেরকে নিষিদ্ধ করতে হবে। আইনে তারা যদি অপরাধী হয় আমরা অভিযোগ করলাম, আইনে হলে হবে, কিন্তু আমরা কারো গণতান্ত্রিক অধিকার হরণ করতে চাই না। তাই আজকে এখানে সরকার থেকেই শেখ মুজিবুর রহমানের এখানে যে প্রতিচ্ছবি বা এবং প্রতিকৃতিতে ছবি ফুল দেবে সেখানে তারাই নিষিদ্ধ করেছে। এর সামনেই আমার বাসা। সেইখানে আজকে আপনি যে কথাটা বলেছেন, আমি যদি এইভাবে আপনাকে প্রশ্ন করি, আমাকে অনেকেই বলেছিল 32 ভাঙার পর 10-15 দিন পর যে আপনাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান আসে না কেন, কবে আসবে? তা আমি বললাম যে ধরেন উনি এই 32 ভাঙার আগে আসলে কি হতো, আজকে আন্তর্জাতিক আদালতে তার নামে মামলা হতো যে সে ষড়যন্ত্র করে লোক দিয়ে এটা ভাঙিয়েছে। বাংলাদেশে হতে পারতো, বিদেশেও হতে পারতো। তাই এরকম অনেক ষড়যন্ত্র আছে বিধায় উনি তফসিল ঘোষণার আগ এক মুহূর্তে আসবেন। এখন কেন বলেছি যে ওই ভাঙার সাথে আমরা এত বড় কিছুতে ছিলাম না, আমার ছিলাম না বললেই চলে। আপনার হচ্ছে যে বিএনপি বিশ্বাস করে অতিরিক্ত বাড়াবাড়ি, অতিরিক্ত কিছু ঠিক না। এটা আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান বারবার আমাদের সতর্ক করে দেন এবং তিনি আরো বলেন সামনে নির্বাচন হবে কঠিন এবং কোন রকম দিনের ভোট রাখতে হবে না, মৃত্যু ব্যক্তি ভোট দিবে না, কোনো জায়গায় হস্তক্ষেপ হবে না। আজকে অল্প সংখ্যক লোক জামাত, এনসিপি একই সুতায় গাঁথা, তারা নির্বাচনকে বিতর্কিত করার জন্য এক এক সময় এক একটা কথা বলে। আপনারা দেখেছেন যে বলেছে আইন শৃঙ্খলা বাহিনী এই নির্বাচন উঠাতে পারবে না। আপনারা এখানে 2 জন বিজ্ঞ লোক আছে, আমার জীবনে আমি প্রমাণ পেয়েছি যে বাংলাদেশের সত্যিকার দেশপ্রেমিক হচ্ছে সেনাবাহিনী। 71 সালে তারা ভূমিকা নিয়েছে, আবার 90-এ
আমরা আন্দোলন করেছি, রাবার বুলেট বিদ্ধ হয়েছি, জেলে গিয়েছি। যে সময় সেনাপ্রধান নুরুদ্দিন সাহেব বলেছে আর একটা গুলি ছাত্রদের উপর চালাবো না, এই হোসেন মোহাম্মদ এরশাদ পদত্যাগ করতে বাধ্য হয়েছে। আবার এইবার আমরা দেখলাম সেনাপ্রধান যখন এক হয়ে গেছে যে না আর আমরা গুলি চালাবো না, সেনাবাহিনী যখন জানিয়েছে তখনই কিন্তু শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তাই সেই সেনাবাহিনী যদি নির্বাচনের দায়িত্ব নেয়, আমি দৃঢ় বিশ্বাস নিয়ে বলতেছি, আস্থা নিয়ে বলতেছি, বাংলাদেশে কোথাও কোনো একটা পটকাও ফুটবে না, কোনো একটা বেলুনও ফুটবে না, শব্দ হবে না। নির্বাচন হবে সঠিক যথাযথ নিয়মে। সেইটা আরো বিলম্বিত করলে অনেক রকমের ষড়যন্ত্র হবে, এইটাই আমরা দেখতেছি। তাই আমি মনে করি যে আমরা বিএনপি সবসময় গণতান্ত্রিক এবং সকলের অধিকার চাই, এবং যার যেটা প্রাপ্য সেটা হবে। এরপরে আগে পিছিয়ে কি হয়েছে আমি জানি না, বা অনেকের কাছে খারাপ লাগতে পারে, হতে পারে। এজন্য আমি একজন বিএনপির কর্মী হিসাবে সকলের কাছে ক্ষমা প্রার্থী আমরা যদি কোনো ভুল করে থাকি। তবে আমি আস্থা নিয়ে বলছি, যেটা হয়েছে সেটা কি বিএনপির উপরে চাপানো হয়েছে নাকি বিএনপির লোকজনে করেছে? মানে ওইখানে তো এটা অবশ্যই বিএনপির উপরে চাপানো হয়েছে। এখানে সরকারিভাবে ওখানে ঢোকার জন্য নিষেধ দেওয়া হচ্ছে, সেখানে পুলিশ আছে, প্রয়োজনে আর্মিকে সতর্ক রেখেছে যে এখানে আসলে একটা অরাজকতা হতে পারে, একটা সমস্যা হতে পারে, তাই এখানে আসবে যে আপনারা ঢুকবেন না, এটা নিষিদ্ধ। যদি তারা জোর করে তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যায়। এই যে আমার ভাই বলেছেন মঞ্জুর সাহেব যে আপনি ফুল নিয়ে আসছে, তাকে বলে দেওয়া হবে যে এখানে ফুল দেওয়ার ব্যবস্থা নেই, এটা আমরা আপাতত নিষিদ্ধ করেছি, সে চলে যাবে। এখন আমরা এখানে আসলে কেউই আমরা বারবার বলি আমরা কোথাও আইন হাতে তুলে নিই না। তারপরেও কিছু কিছু জায়গায় যখন একটা নিষিদ্ধ দল মিছিল মিটিং করে, তখন ছাত্র দল যুব দল তাদের চোখের সামনে পড়লে তারা হয়তোবা তাদেরকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করে, এরকম দুই এক সময় হয়েছে। এখন সেটাও এদেরও আবার বেশি বাড়াবাড়ি করা উচিত না, এই জন্য হয়তোবা এটা হয়েছে। কিন্তু এইখানের ব্যাপারটা আমাদের না, আমরা এটার সাথে এখানে প্রশাসনই ছিল এবং জনগণ ছিল, তারাই এটা করেছে। আর যেটা আপনি আগে যে বিষয় রেখেছিলেন সংস্কার না সরি ওই যে জুলাই সনদ, আপনারা জানেন যে জুলাই ঘোষণাপত্র দিয়েছে, সেই ঘোষণাপত্র আমরা ছিলাম উপস্থিত, অনেকেই ছিল সেখানে, আশানুরূপ অনেকের হয়নি, হয়েছে। অনেকে বলেছে যে এটাকে আমরা মেনে নিলেও জুলাই সনদ মেনে নিব না। আমি স্পষ্টভাবে বলতে চাই জুলাই সনদে সবকিছু আসা উচিত, আসুক এবং সেটা কার্যকারী হোক। তাই আজকে যে কার্যকারী হতে হবে এইটা কেন, এটা অবিশ্বাস হবে কেন? আমার এই মঞ্জুর চৌধুরী ভাই বলেছেন যে আমি একাধিকবার এই হায়নাগরে গিয়েছি, আমি 13টা মামলার আসামি, আমি রিমান্ড কেটেছি। আমার পায়ে বেনজির পুলিশ কমিশনার ম্যাডামকে যেদিন বালুর ট্রাক দিয়ে আটকিয়েছিল 2013 সালে 29শে ডিসেম্বর, পায়ে গুলি করেছে, আমি অনেক ভুগছি। আমরা 65 লক্ষ লোকের নামে মামলা, আমরা তো এই জুলাই আন্দোলনে বউ বাচ্চা নিয়ে নামছি, পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল, আমরা কি তাদের ছেড়ে দিব? তবে আমি এইটা বিশ্বাস নিয়ে বলতেছি, আমি কখনো অন্যায়ভাবে কাউকে দোষারোপ করব না, কারো ক্ষতি করব না। সে আওয়ামী লীগ যদি করেও থাকে, সে যদি অন্যায়কারী না হয়, করব না। এবং আপনাকে সেইটাই বলতেছিলাম যে আমি আস্থা নিয়ে বলতেছি, বিশ্বাস নিয়ে বলতেছি, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব, তিনি বাংলাদেশে যদি আসতে পারেন এবং আপনারা যদি ভোট দিয়ে জনগণ তাকে নির্বাচিত করেন, বাংলাদেশের আমূল পরিবর্তন হবে। দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাস, দখল, ঘুষ এবং সিন্ডিকেট থাকবে না। এবং এখন যারা আছে ওনার হাতে আছে বহিষ্কার, 5,000 লোকেরকে বহিষ্কার করেছে এবং এই সরকারকে 5ই আগস্ট থেকে বলছে এদেরকে কঠিন ব্যবস্থা নিন, কেন যেন সরকার নিচ্ছে না। তাই আমি বিশ্বাস করি উনি আসার সাথে সাথে এদের স্থান হবে জেলখানায়, নতুবা এরা বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হবে। এটাই আমার বিশ্বাস, এটাই আমার আস্থা। এবং বাংলাদেশ মানুষ, আমি প্রতিদিন আন্দোলন করেছি, আন্দোলনে বলেছি আপনি বাবা রিক্সা চালান, কেন এসেছেন? আপনি মা গৃহিণী, কেন এসেছেন? আপনি হকার, আপনি পাঠাও চালক, তারা একটা কথাই বলেছে যে বাংলাদেশে সুশাসন, সুনীতি, সুবিচার চাই, আইন শৃঙ্খলা যথাযথভাবে হবে এবং
প্রধানত আমরা বাজার দর নিয়ন্ত্রণ চাই, রাস্তাঘাটে ছিনতাই হবে না, ধর্ষণ হবে না, জোর জুলুম হবে না, এইটা আমরা চাই। কিন্তু সেই আশা আসলে পূরণ হয়নি। আমি মনে করি নির্বাচিত সরকার আসলে যদি এটা পূরণ হবে, না হলে ওই শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে, আমি জনগণকে কথা দিচ্ছি তাদের সাথে আমি আবারও আন্দোলন করব। এদেরকে যদি অন্যায় তারা যদি করে, তারা যদি না মেনে নেয়, তাদের পিটিয়ে বঙ্গোপসাগরে ফেলাবো, তাদের বাঁচতেও পারবে না, মৃত্যুবরণ হবে। যে যারা অবসরপ্রাপ্ত আর্মি, তাদের এখানে কিন্তু বিরাট ভূমিকা ছিল। তারাই ওয়াকার সাহেবকে বাচ্চু করেছে, তারাই তাদের কথার মতোই তারা সিনিয়র বলে তারা রিটে, যেমন এই কর্নেল সাহেব, ওনাকেও হয়তোবা উনি সিনিয়র হলে ওনাকে স্যার ডাকে, তাদের কথা শুনে কিন্তু এখানে উনি আরো এইখানে ভূমিকা নিয়েছে। এই জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করতে হবে। পাশাপাশি আমি আমার শ্রদ্ধাভাজন দিদার ভাইকে বলবো যে আপনি যেটা বলেছেন, আমরা কিন্তু তারেক রহমান সাহেব 5ই আগস্টের পরেই সারা বাংলাদেশে ওয়ার্ডে, ইউনিয়নে, আপনার উপজেলায়, আমি কালকেও একটা কাউন্সিল করে আসছি, জেলায়, মহানগরে, সব জায়গায় কিন্তু কমিটি চলমান করতেছেন এবং প্রক্রিয়ায় ফিরে এসেছে। আর তারেক রহমান সাহেব যে ভাইস চেয়ারম্যান হয়েছে, এটা আমাদের ওই সময় গঠনতন্ত্রে বিএনপির কমিটি করে দেওয়া হবে, পরবর্তীতে ওনারাই করবেন, সেইটা ছিল বিদায় সেইভাবে তারেক রহমান সাহেবকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়েছে। আর আপনাকে যদি আমি একটা প্রশ্ন করি যে তারেক রহমান সাহেব বারবার আহ্বান করতেছে সরকারের কাছে যে চাঁদাবাজ, সন্ত্রাস, দখলবাজ, সিন্ডিকেট, এদেরকে কঠিন শাস্তি দিন, আইনের আওতায় আনুন, উনরা কেন নিচ্ছে না? এখন উনি যদি আসে আর উনি যদি এটা না নিতে পারে, এই কষ্টের কথাটা কাকে জানাবে? যখনই উনি যদি সরকার গঠন করে, তখন যে কোনো প্রশ্ন আপনারা করলে বা আপনারা দায়ী করলে উনি হা না একটা কিছু করতে পারবে, এই ক্ষমতাটা থাকবে। তাই আমার মনে হয় যে বিভিন্ন দিক বিবেচনা করে হয়তোবা আসতেছে না। আশা রাখি ইনশাল্লাহ তফসিলের ইস্যু আসলেই চলে আসবেন এবং সেটাই মনে হয় ভালো হবে। যেহেতু উনি এতদিন আন্দোলন সংগ্রাম করেছে, ওনার একটা নিজস্ব চিন্তা ভাবনা আছে, সেটা আমরা দেখেছি যে এ পর্যন্ত যেহেতু যথাযথ হয়েছে। জামাতের আমির 2টা প্রোগ্রামে বলেছে জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড হচ্ছে বা প্রধান হচ্ছে তারেক রহমান। উনি বলছে না, আমি প্রধান না, এখানে ছাত্র জনতা এবং রাজনৈতিক দল এবং এই আন্দোলনে যারাই ভূমিকা নিয়েছে প্রত্যেকেই একজন মাস্টার মাইন্ড। তাই আমি মনে করতেছি উনি সঠিক কাজটাই মনে হয় করতেছে। ধন্যবাদ।